রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে গত 25শে জানুয়ারি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যে সার্চ কমিটি গঠন করে দিয়েছিলেন তাতে 10 কার্যদিবসের মধ্যে অর্থাৎ আগামী 8 তারিখের আগেই একজন নারী সদস্য সহ 5 সদস্যের নতুন কমিশনের জন্য নাম সুপারিশ করতে বলা হয়েছিল। সংবাদ মাধ্যমকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও নানা সূত্র থেকে জানা যাচ্ছে এরই মধ্যে 26টি রাজনৈতিক দলের প্রস্তাবিত 130টির মতো নাম থেকে 20টি অভিন্ন নামের একটি তালিকা তৈরি করেছে সার্চ কমিটি এবং আগামীকাল সেই 20 জনের অতীত বর্তমান সম্পর্কে সকল তথ্য নিয়ে বসে সেই তালিকা থেকে আগামীকাল সোমবার রাষ্ট্রপতিকে দেওয়ার জন্য 10 জনের একটি তালিকা চূড়ান্ত করা হবে। তবে বাছাই কমিটির যেমন রাষ্ট্রপতিকে সুপারিশের জন্য দলগুলোর কাছ থেকে নেওয়া নামই বিবেচনা করার কোনো বাধ্যবাধকতা নেই, তেমনি রাষ্ট্রপতিও বাধ্য নন বাছাই কমিটির সুপারিশ থেকেই নাম নিয়ে নির্বাচন কমিশন গঠনে। আওয়ামী লীগ এই নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার সম্পূর্ণতই রাষ্ট্রপতির এমনটা বলে আশ্বস্ত করার চেষ্টা করলেও বিএনপি বলছে রাষ্ট্রপতি জনগণের আকাঙ্ক্ষার কথা মাথায় রাখবেন এমনটা তারা বিশ্বাস করে ও গণতন্ত্রকে সুসংহত করার জন্য বাছাই কমিটিকে তাদের পছন্দের নামের তালিকা দিলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই নতুন নির্বাচন কমিশন গঠিত হবে। সংবিধানেও প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতি রেখে রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রায় নেই বললেই চলে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং সকল রাজনৈতিক দলের মত নিয়ে একটি নির্বাচন কমিশন গঠনে তাঁর আগ্রহের উপর আস্থা রাখা ছাড়া বিরোধী দলগুলোর গতিই বাকি। এসব নিয়ে আলাপ করতে রাজখান স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ATU তাজ রহমান। স্বাগত আপনাদের তিনজনকেই। খালিদ মাহমুদ চৌধুরী, আপনাকে দিয়েই শুরু করি যে নির্বাচন কমিশন গঠন নিয়ে অন্য দলগুলোর, ধরুন বিশেষভাবে বিএনপির যতটা চিন্তা, উদ্বেগ, শঙ্কা, বিভিন্ন কিছু কাজ করছে, আপনারা তো সেদিক থেকে একেবারেই নিশ্চিন্ত আছেন। ধন্যবাদ আপনাকে। এই যে আলোচনাটা আজকে করতে যাচ্ছি, আপনি জানেন যে আজকে আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য মানে চলে গেলেন বাংলাদেশের ইতিহাসের বর্ষিয়ান রাজনীতিবিদ, বিজ্ঞ পার্লামেন্টিয়ান এবং বাবু সুরঞ্জিত সেনগুপ্ত। আমাদের দেশের একটা রাজনীতি অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল যে এই সার্চ কমিটি নিয়ে আমরা আলোচনা। আসলে আপনি মানে আমাদেরও শ্রদ্ধা এবং আমাদের দুর্ভাগ্য যে আমাদের টেলিভিশনটি শুরু হওয়ার পরে আমরা দুবার ওনার কাছ থেকে সময় নিয়েও আসলে উনি অসুস্থতার কারণে শেষ পর্যন্ত আসতে পারেননি, আমাদেরও দুর্ভাগ্য। এবং কাজে এই সার্চ কমিটি বা এই ধরনের মানে বিষয়গুলো নিয়ে যখন বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যখন একটা সংকট দেখা দেয় তখন কিন্তু আমরা দেখেছি এই প্রয়াত নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত সবসময় তিনি একটা মুখ্য ভূমিকা পালন করেছেন। সাংবিধানিক সংকট কি সংসদে কিংবা সংসদের বাইরে যে কোনো বিষয়ে, গত বৃহস্পতিবারও তিনি কিন্তু সংসদে একটা সাংবিধানিক একটা ব্যাখ্যা, তার সেটাই তার সর্বশেষ সংসদে বক্তব্য। এবং সংসদে যখনই কোনো ধরনের সংকট দেখা দিয়েছে তিনি কিন্তু সবসময় সরব ছিলেন। যে বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইয়েতে যেই ক্ষতিটা হয়ে গেল এটা অপূরণীয় এবং আজকে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা আশা করি যে তার যে রেখে যাওয়া কর্মকাণ্ডগুলো আমাদের পরবর্তী প্রজন্মের রাজনীতি যারা আমরা করছি আমাদের সকলের পাথেয় হয়ে থাকবে। তো আজকের যে কথাটা আপনি বলছিলেন যে মানে আমি বলতে চাইছি যে মানে আপনারা তো নিশ্চিন্ত একদিক দিয়ে, অন্য রাজনৈতিক দলগুলোর জন্য এখানে একটা বড় স্টেক আসলে নির্বাচন কমিশন এখানে আমরা তো নিশ্চিন্ত, অবশ্যই আপনি ঠিকই বলেছেন এবং নিশ্চিন্ত থাকাটাই তো স্বাভাবিক, কারণ আমরা তো নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের নির্বাচন কমিশন একটা গঠন হচ্ছে। তো এখানে তো নিশ্চিন্ত না থাকার কোনো কারণ নেই। এরকম তো যে না এটা কোনো সংকটের মধ্যে আছে, নির্বাচন কমিশন গঠন নাও হতে পারে, বা এটাকে ঘিরে আবার একটা মানে অচল অবস্থা দেশের মধ্যে চলতে পারে, ব্যাপারটা এরকম না। কারণ আমরা নিশ্চিত যে নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতি এটা গঠন করতে যাচ্ছেন, কাজেই আমরা তো এখানে নিশ্চিত থাকাটা খুব স্বাভাবিক। মানে কে আসছেন না আসছেন এগুলো নিয়ে আপনাদের না, আমরা তো সবসময় বলেছি যে মহামান্য রাষ্ট্রপতি যে পদক্ষেপটি গ্রহণ করবেন
আমরা সেটাকে স্বাগত জানাবো। তিনি সার্চ কমিটি গঠন করে দিয়েছেন, সার্চ কমিটি আমাদের কাছে নাম চেয়েছে, আমরা সে নামের তালিকাও দিয়েছি। আমরা কোনো জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করিনি এবং আমরা মহামান্য রাষ্ট্রপতির পদক্ষেপগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। কারণ তিনি শুধু মহামান্য রাষ্ট্রপতিই না, তিনি কিন্তু একদম তৃণমূল থেকে রাজনীতি করে আসা পরখা একজন রাজনীতিবিদ এবং তার মতো একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং রাজনীতির দীর্ঘ পথ চলার তিনি একজন নেতা ছিলেন। কাজেই তিনি তার প্রতি আস্থা না রাখলে আস্থা রাখবো কার প্রতি? আপনাদের জন্য আস্থা রাখা এবং অন্যদিকে বিএনপির তরফে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে শেষ পর্যন্ত এমন একটা শঙ্কা জনমনে আছে যে হয়তো প্রধানমন্ত্রীর ইচ্ছা মতোই নির্বাচন কমিশন গঠিত হবে। আমরা একটু শুনে আসি। 31শে জানুয়ারি এখানে এসেছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি নির্বাচন কমিশনটি শেষ পর্যন্ত কিভাবে গঠিত হতে পারে সেই বিষয়ে একটি মন্তব্য করেছিলেন। একটু শুনে আসি। বিএনপির প্রস্তাবিত কাউকেও নেওয়া হবে না, আওয়ামী লীগের প্রস্তাবিত কাউকেও নেওয়া হবে না আর কি, নাম আগেই ঠিক করা আছে, অন্য কেউ হবে আর কি। এবং বলা যাবে যে বিশ্বাস নাই, কিন্তু আমি যুক্তির কথা বলতেছি আপনাকে। ধরেন আমরা যাদের নাম প্রস্তাব করছি তাদের যদি না নেওয়া হয়, আমরা তো বলবো যে আমাদের প্রস্তাব, আমাদের কারোর নাম দিলেন না আপনারা, বলে আমরা সমতাশীল দলেরও নেই নাই, আমরা জাতীয় পার্টির নেই নাই, আমরা যাদের যোগ্য মনে করছি তাদের দিয়ে করেছি। মানুষের আস্থা কতটা কমে গেছে এই নিরপেক্ষ জিনিসটার উপরে, ওই রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলোর উপরে যাদের কাছ থেকে মানুষ আশা করে। বলছে কি হবে সাধারণ মানুষ, ও যা ঠিক করে রেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই হবে। আমরাও সেটাই দেখতে চাই যে আসলে উনি জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারছেন। মোয়াজ্জেম হোসেন আলাল, জি একটু খালেদ মাহমুদ। আমার তো মনে হয় মানে মির্জা ফখরুল এবং নজরুল ইসলাম খান যে কথাগুলো বললেন তারাও তো খুব নিশ্চিন্তেই আছেন দেখি, তাদের মধ্যে তো কোনো সংকট দেখলাম না। তারা কি বা করতে পারে? তারাও মনে করছে যে এটাই হবে এবং মোটামুটি প্রস্তুতি নিয়েও আছেন। মোয়াজ্জেম হোসেন আলাল, তাই তো, মানে কি করতে পারেন মানে তারা? জি বলুন। না, আপনাকে ধন্যবাদ। এবং আমি প্রথমেই আমার বক্তব্যের শুরুতে একজন সর্বাধিক অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান বাংলাদেশের, যার সঙ্গে একাধিকবার জাতীয় সংসদে ওনার কাছ থেকে অনেক কিছু শেখার সৌভাগ্য হয়েছিল, আজকে ওনার দেহত্যাগের মধ্য দিয়ে সংসদীয় পদ্ধতির রাজনীতিতে একটি বড় শূন্যতার সৃষ্টি হয়েছে। এটা কবে পূরণ হবে জানি না। আমি প্রার্থনা করি যে ওনার পারলৌকিক জীবন মঙ্গলময় হোক এবং ওনার পরিবার এই শক্তিতে রূপান্তর করার মতো মানসিক শক্তি তাদেরকে সৃষ্টিকর্তা প্রদান করুক। আর যেটি আপনি হেডলাইন করেছেন এই আলোচনার, যে আস্থা ছাড়া গতি কি, এক কথায় এই আজকের যে আপনার রাজকাহন, এটা এক কথায় শেষ করে দেওয়া যায় যে আসলে তো কোনো গতি নেই। বলছেন যে আপনারাও এই জন্য নিশ্চিন্তেই বসে আছেন। মানে আমরা নিশ্চিন্তে থাকি না, নিশ্চিন্তে সাধারণত সরকার থাকে। আর খালিদ মাহমুদ ভাই যেভাবে বলেছেন, এভাবে যদি আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে থেকে বলা হতো, আমরা জিনিসটা আরো আশ্বস্ত হতাম। তারা তো তাই বলছেন, সর্বস্তরে তারা বলছেন যে রাষ্ট্রপতির এখতিয়ার, প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে এটা রাষ্ট্রপতির ব্যাপার। আমি একটু আপনাকে মনে করিয়ে দেই, এই প্রথম দিকে সার্চ কমিটি গঠিত হওয়ার পরে প্রথম দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন যে অন্যরকম কোনো কিছু হলে আওয়ামী লীগ সেটা মেনে নেবে না বলেছিলেন। পরবর্তীতে হয়তো আরো সর্বোচ্চ পর্যায়ে থেকে ওনাকে রাষ্ট্রে ধরা হয়েছে, পরবর্তীতে কথাটি আর উনি রিপিট করেননি। অন্যরকম কিছু হয়ও তো নি। হ্যাঁ, এখন পর্যন্ত কিছু হয়নি, এখন তো জেস্টেশন পিরিয়ড চলছে আর কি। এটা যখন প্রসব হবে তখন আর কি সেটা দেখা যাবে যে কি হয় না হয়। তবে ওই কথাটি খুব জনশ্রুতি আছে এবং মিডিয়ায়ও বিভিন্নভাবে বলার চেষ্টা করা হচ্ছে যে শেষ পর্যন্ত হয়তো একটা স্লিপ যাবে সর্বোচ্চ পর্যায়ে থেকে, সেটাই হবে এবং সেখানে একটা সমতা দেখানোর চেষ্টা করা হবে যে না, বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে থেকে আমরা কাউকেই নেইনি, অথবা রেশিওটা এমন করে দেওয়া হবে যে হ্যাঁ, বিরোধী দলের কাছ থেকে একটা দুটো নিলাম আর বাকি যেটা সেটা প্রধান সহ সিইসি সহ বাকিগুলো এদের করে দিলাম। কয়টা নিবে না, কয়টার কথা আমি বলছি না, আমি যেটা আছে সেই বিদ্যমান অবস্থার মধ্যেই থেকে বলার চেষ্টা করছি। তো বিষয়টা হচ্ছে এই যে যেটা এত মনোযোগ আকর্ষণীয় বা এত আলোচিত বিষয় হয়েছে এবারই প্রথম, এটা একটা ভালো দিক, এটা একটা ভালো দিক।
ভালো দিক এই কারণে যে এখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, এখানে বিশিষ্ট জনরা তাদের মতামত দিয়েছেন, এবং আরও ভেরি ইন্টারেস্টিং যে আমাদের হুদা সাহেব, শামসুলুদ্দা সাহেব এবং ওই সময় যারা 5 জন ছিলেন, তারা যে নির্বাচন কমিশনটি গঠন করেছিলেন বা গঠিত হয়েছিল তাদেরকে দ্বারা, সেই সময়টায় তারা 5 বছরে যে কাজগুলো করেছেন সেই কাজগুলো কিন্তু ওনারা এই সার্চ কমিটির সাথে বৈঠকে দালিলিক আকারে উপস্থাপন করেছেন অনেকে। আচ্ছা, এবং অনেকে সেখানে লিখিত বক্তব্য নিয়ে গেছেন। সেখানে জনবল, স্ট্রাকচারাল এটার এম্পাওয়ারমেন্ট কিভাবে হবে, এটার মধ্যে নির্বাচনকালীন সরকারের ভূমিকা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং বেশি কাম্য, এই কথাগুলো বলেছেন। ওনাদের সার্ভার স্টেশন, ওনাদের উপজেলা পর্যায়ে পর্যন্ত অফিস, ওনাদের দক্ষ জনবল কি পরিমাণ ওরা নির্ধারণ করে দিয়েছেন, একটা গাইডলাইন্স ওখানে দিয়ে এসেছেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এই ধরনের আলোচনা এর আগেও কখনো হয়নি, আর এই ধরনের প্রস্তাবনাও এত খোলা মনে কেউ করেননি। মানে এটার মধ্যে কি একটা মানে সরকারি দলেরও মানে আপনারা একটা দেখতে পান যে তাদের আসলে সিনসিয়ারিটির একটা প্রকাশ? কারণ না হলে ধরুন যেরকম করে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই গঠিত হবে এমন কথা জনশ্রুতিতে আছে বলছেন আপনারা, তেমন তো এটাও ঠিক যে প্রধানমন্ত্রী না চাইলে তো আর সার্চ কমিটিও নিশ্চয়ই সুশীল সমাজকেও ডেকে বক্তব্য নিতে পারতেন না। এবং এখন সার্চ কমিটি বলছে এই সুশীল সমাজের বক্তব্য তারা আবার এই মানে দলিলবদ্ধ করে রাষ্ট্রপতির হাতেও পৌঁছবেন। এর মধ্যে ইতিবাচক দিক দেখেন? প্রশ্নগুলো উঠছে যেখানে সেখানে হলো সংবিধানের দোহাই দিয়ে তো অনেক কিছু করা যায়। আবার যদি মনে করি যে না সাধারণ মানুষের জন্যই সংবিধান, তাহলে আবার অনেক কিছু সংবিধানে পরবর্তীতে অন্তর্ভুক্ত করা যায় পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভাল হিসেবে। 90-তে আমাদের এ ধরনের উদাহরণ রয়েছে। তো সংবিধানে বর্তমানে যা বহাল আছে সেইটাকে পুরোপুরি ঠিক রেখে যদি করতে যায়, তাহলে অনুচ্ছেদ 118, অনুচ্ছেদ 48, এই দুটো অনুচ্ছেদ সংবিধানে যে আছে, বিশেষ করে আরো অনেকগুলো আছে, এই দুটোর মধ্যে শুধু 48-এর 5 অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতিকে একটা ওপিনিয়ন দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে যে উনি বৃহত্তর জনকল্যাণের স্বার্থে যদি মনে করেন তাহলে কোনো লিখিত প্রস্তাবনা পাশ করার জন্য মন্ত্রিপরিষদে পাঠাতে পারেন। আমরা এই জায়গাটুকুর দিকে তাকিয়ে আছি অত্যন্ত আগ্রহ সহকারে যে মহামান্য রাষ্ট্রপতি যদি অন্যরকম কিছু হয়ে যায় তার এই ক্ষমতার এই অংশটি প্রয়োগ করবেন কিনা। আর আমরা তো নিশ্চিন্তে থাকতে পারছি না, আমরা বাহ্যত দেখছি যে না জিনিসটা একটি ভালো দিকে এগুচ্ছে, সুতরাং যতক্ষণ পর্যন্ত এটা ভালো আছে সেটাকে তো ভালো বলতেই হবে। জি, এটি তাজ রহমান। এবার নির্বাচন কমিশন নিয়ে এত আলাপ হওয়ার কি এটা একটা কারণ যে রাজনৈতিক দলগুলো বিশেষভাবে বিএনপি, ধরুন গত দফায় বিএনপি যেমন তখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনরত থাকায় তারা কোনো নামের তালিকাও দেননি, তারা রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন নিয়ে আলাপেও আসলে নির্বাচন কমিশন প্রসঙ্গে কোনো তাদের বক্তব্য দিয়ে আসেননি। তো এই অবস্থায় এবার এই যে নির্বাচন কমিশনটি নিয়ে এত আগ্রহের কারণ কি সেটি, নাকি আসলে এবার নির্বাচন কমিশনটি কেমন হয় তার উপর 2019-এর নির্বাচনটি কেমন হবে সেটা একরকম নির্ভর করছে? থ্যাংক ইউ আপনাকে। আমি প্রথমেই আজকে বলতে হবে আমাদের জাতি একজন বিজ্ঞ রাজনীতিকে হারাইছে। বিশেষ করে আমরা সিলেটবাসী, সিলেট হিসাবে আমরা আমাদের এক রাজনৈতিক অভিভাবককে হারালাম। কোন দলে সেটা বড় কথা নয়, উনি একজন বিজ্ঞ রাজনীতিক, বিজ্ঞ পার্লামেন্টেরিয়ান, 47 বছর ধরে এই পার্লামেন্টে এবং এই দেশের রাজনীতিতে উনাকে মানে আইনের দিক থেকে বলেন একজন বিজ্ঞ লোক ছিলেন। আমি ওনার সুস্থ পরিবারকে সমবেদনা জানাই, ওনার জন্য এই লসটা কভার করে উঠতে পারেন। দেখেন, এই নির্বাচন কমিশন নিয়ে আমাদের যে নতুন কিছু না, এইবারে কিছু না, আমাদের কিন্তু নির্বাচন কমিশন গঠন নিয়ে সব সময় কিন্তু আমরা সরকারি দল বিরোধী শিবিরে যারা আছি আমরা একের অন্যের প্রতি কাদা চোরাচুরি করে আসতেছি। আমরা এটার কারণ হলো আমাদের কোনো প্রপার কোনো আইন নাই কিভাবে নির্বাচন কমিশন গঠন করা হবে। জিল্লুর রহমান সাহেব, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব উদ্যোগ নিয়ে সার্চ কমিটি করেছিলেন, আবার সেকেন্ড টাইমও সার্চ কমিটি হয়েছে। এই সার্চ কমিটি কিন্তু ভালো জিনিস, এবং যারা আসছেন বিএনপি যদিও বলেছে 5 জনই আওয়ামী লীগের, বাট আমরা মনে করি মোটামুটি 2-1 জন থাকতে পারে, কিন্তু বাকি সবাই কিন্তু যার যার অবস্থানে সব দেশের সুনামধন্য ব্যক্তিত্ব, এবং বিশেষ করে প্রধান জেনাকে করা হয়েছে ওনার সম্বন্ধে বিএনপিও কথা বলে নাই। আমরা তো বলেছে যে 2012-তেও উনিই তো প্রধান ছিলেন, কাজেই না একের কথা জানি না, প্রধান নির্বাচন ওনার সম্বন্ধে মনে বিএনপি কোনো করে নাই। আমরা যতটুকু পেপার পত্রিকা দেখলাম বাছাই কমিটির যে প্রধান, হ্যাঁ মানে ওইটাই আপত্তি যে ইনি গত বছরও বাছাই কমিটির প্রধান ছিলেন, কাজেই তার কাছে আর কি আশা করা যায়। আপিলের ডিভিশনের একজন চেম্বারের জাজ ভালো, কিন্তু আমাদের দল থেকে, আমাদের দলের চেয়ারম্যান এবং আমরা মনে করি সার্চ কমিটিতে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, সার্চ কমিটি 30টি রাজনৈতিক দলের কাছ থেকে 130টি নাম নিয়েছেন, সেটা থেকে শর্ট লিস্ট করেছেন কতজন বা বাইরে থেকে নিচ্ছেন কতজন, ওনাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, ওনারা সেটা ঠিক করে মহামান্য রাষ্ট্রপতির কাছে দেখ, মহামান্য রাষ্ট্রপতি আমাদেরকে কি উপহার হিসাবে দেন।
আমরা আশা করি এই সার্চ কমিটি যারা আছেন ওনারা সৎ, যোগ্য, নিষ্ঠাবান, সাহসী, পরিশ্রমী, বিবেকবান। মেরুদণ্ডের আপনারা সম্পর্কে তালিকাটা একটা। প্রকাশ করছেন না কেন বলেন তো? আর শুনেন, এটাতে আমি আরেকটা ডিফার করব, আপনার তালিকাটা কেন হচ্ছে না? এই এখান থেকে বিশিষ্ট একজন ব্যক্তিরা লোককে গিয়েও তো তালিকা আপনি শুনেন, প্রকাশ এই করতে লিস্টে বলে না, আসলেন। লিস্টে যারা আছেন এখন, লিস্ট থেকে যাদেরকে আপনি বাদ দিলেন, এখানে কিন্তু জাতির অনেক প্রভাবশালী, বিবেকবান লোকগুলো আছে। বাদ ওনাদের দিলেন, বাদ লিস্ট থেকে দিয়েছেন যারা, তাদের নাম দিতে হবে কেন? যাদের রাখলেন তাদের নামও তো দেখাচ্ছেন না। এখন আগে শুরু হয়ে যাবে, কালকে পত্রিকায় যদি আসে এই নামটা দেওয়া হয়েছে, আপনি দেখবেন বিতর্ক শুরু আসবে, বিএনপি থেকে একটা স্টেটমেন্ট আসবেই। আমরা আমাদের এই পলিটিক্যাল কালচার থেকে বেরিয়ে আসতে পারবো না, তো এত তাড়াতাড়ি সম্ভব না। এটা আওয়ামী লীগ বাইরে থাকলেও হইতো, আমরাও করতাম। আমাদের এই একে অন্যের প্রতি অবিশ্বাসের যে রাজনীতি, যে ক্ষমতায় থাকলেই যাই করা হোক না কেন, মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে আমি প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন আগামী দিনে চাই না, যেভাবে মহামান্য রাষ্ট্রপতি করবেন সেইভাবে আমরা মেনে নিব। যদি এখানে আইনের কিছু, যেটা আলাল ভাই বলেছেন সেটাতে আমিও একমত, 48-এর 3 উপধারা এবং 118 এটাতে কন্ট্রাডিক্টরি আছে। কারণ মহামান্য রাষ্ট্রপতি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে শুধু নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া আর কোনো কিছু কিন্তু ওনার সাথে বাধ্যবাধকতা আছে ওনারা আলোচনা এখন করার। তাকিয়ে আছেন 48-এর 5-এর দিকে, যেখানে 5-এর দিকে এই একটা ধারা আছে যে এটা থেকে যদি হয়। আমি বিশেষ করে আমি নিজে ডেলিগেশন টিমে ছিলাম মহামান্য রাষ্ট্রপতির কাছে, দল থেকে যখন গিয়েছিল। মহামান্য রাষ্ট্রপতি অসম্ভব একজন টুকুর রাজনীতিবিদ। অনেক দিন থেকে উনিও কিন্তু সংসদে ডেপুটি স্পিকার ছিলেন, স্পিকার হচ্ছেন, মহামান্য রাষ্ট্রপতি হয়েছেন। যখন রাষ্ট্রপতি হয় একজনকে আমরা মহামান্য বলি, উনি কিন্তু কোনো দলের তখন থাকেন না, উনি সবার রাষ্ট্রপতি। আমাদের বিশ্বাস, আমাদের দলেরও বিশ্বাস, মহামান্য রাষ্ট্রপতি একটা নির্বাচন কমিশন উপহার দিবে আগামীর জন্য, যেন সুষ্ঠু নির্বাচন করে সবার অংশগ্রহণে, তাদের জন্য যতটুকু করার প্রয়োজন সেই নির্বাচন কমিশন করবে। আমরা আশা করি আমরা ততটুকুন পর্যন্ত অপেক্ষা করা উচিত। বিতর্ক যদি আগে শুরু করে দিই, আপনি আপনার চেয়ারে বসার আগে আপনাকে নিয়ে আমি বিতর্ক করি, তখন আপনি নিজে কাজ করতে অনিয়া। অলরেডি সেদিন পত্রিকায় দেখলাম, যুগান্তরে লেখছে অনেক বিতর্ক তো আবার একটু ব্যক্তি, চাপেও রাখে না? না চাপে যতটুকু রাখে, অনেক লোক কিন্তু অলরেডি বলছেন না বাবা এখানে যেতে চাই না, যাওয়ার পরেই আমি যতই ভালো থাকি না কেন বিতর্কে তো আমাকে নাম আসতেই হবে। আমরা এই যে বিতর্ক, যে কোনো প্রতিষ্ঠানকে এত তাড়াতাড়ি বিতর্কে নিয়ে যাই, এটা থেকে একটু বের হওয়া উচিত আমাদের। আর হবে কি, স্পেস দিতে হবে, সরকারি দলকেও কিন্তু বিরোধী দলকে স্পেস দিতে হবে। তারা তাদের গঠনমূলক সমালোচনা করার, শোনার মন মানসিকতা থাকতে হবে। এটাও কিন্তু যদি হয়, দেখবেন আমাদের সার্চ কমিটি বলেন, নির্বাচন কমিশন বলেন, ভালো একটা উপহার। আমি একটা বিরতি নিয়ে খালিদ মাহমুদ চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে সার্চ কমিটি নাম প্রকাশ, মানে তারা যে শর্ট লিস্ট করেছেন বা যে সুপারিশ পাঠাবেন, সেই নাম প্রকাশ করার বিপক্ষে কেন আওয়ামী লীগের বেশিরভাগ নেতারা? এর আগে নাম দেওয়ার বিপক্ষে ছিলেন আপনারা, এখন নাম প্রকাশের বিপক্ষে কেন? দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। খালিদ মাহমুদ চৌধুরী, সার্চ কমিটির সুপারিশের নাম প্রকাশ নিয়ে এখন আপনাদের অনেক নেতা বলছেন যে কি দরকার সেটা, আপনাদের সাধারণ সম্পাদকও বলেছেন। আর এর আগে যখন রাজনৈতিক দলগুলোর নামের তালিকাও বলছিলেন অনেকে যে এটা তো প্রকাশ করে দিলেই স্বচ্ছতা নিশ্চিত হয়, তখনও আপনাদের দিক থেকে একটা নাম প্রকাশে আপত্তি, মানে নাম প্রকাশে আপত্তি কেন আওয়ামী লীগের বিশেষভাবে? না, নাম প্রকাশে আপত্তির বিষয়টা এইভাবে না, সেটা হচ্ছে যে আমরা যেটা প্রথমে বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি যে পদক্ষেপটা নেবে সেটার প্রতি আমাদের আস্থা আছে। মহামান্য রাষ্ট্রপতি একটা সার্চ কমিটি গঠন করেছেন এবং সার্চ কমিটির দায়িত্বই হচ্ছে একটা সুন্দর নির্বাচন কমিশন বের করে নিয়ে আসা আর নামের তালিকা দেওয়া। এখন যে জিনিসটা হচ্ছে যে তারা সব রাজনৈতিক দলের কাছেই নাম চেয়ে পাঠানো হলো, 31টা রাজনৈতিক দলের কাছে। তো এই জায়গাটায় মহামান্য রাষ্ট্রপতি তাদেরকে দায়িত্ব দিয়েছেনই যে আপনার হচ্ছে তালিকা, এবং তারা সেই ধরনের মানে সফল ব্যক্তি যে 5 জন দায়িত্ব পেয়েছেন। তো সেই জায়গাটায় নামের তালিকা চাওয়া হয়েছে। তবু আমরা যেহেতু আগেও বলেছি যে আমরা প্রত্যেকটি পদক্ষেপ সমর্থন করে আমরা নাম সেই তালিকা দিয়েছি, এবং আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি মিটিংয়ে এগুলো নিয়ে পক্ষ বিপক্ষে অনেক আলোচনা হয়েছে। ফাইনালি আমাদের মধ্যে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে না, আমরা নামের তালিকা আমরা সার্চ কমিটির কাছে প্রেরণ করবো, এবং সেই অনুযায়ী আমাদের নামের তালিকায় গেছে। কাজে এই জায়গাটায় আমাদের পক্ষ বিপক্ষ ছিল, কিন্তু ফাইনালি আমাদের ওয়ার্কিং কমিটির মিটিং করেই আমরা কিন্তু যৌথ মিটিং করি, এবং আমাদের সেখানে অ্যাডভাইজাররা ছিল, বাবু সুরজিৎ সেনগুপ্ত তিনিও ছিলেন। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমাদের নামের তালিকা দেবো। কাজেই এখানে আমাদের আভ্যন্তরীণ মানে বিতর্ক থাকলেও আমরা ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি নাম আমরা দিব, যেহেতু আমরা তার এখন যে 10 জনের সুপারিশ দেবেন এই বাছাই কমিটি রাষ্ট্রপতির কাছে, আপনি কি মনে করেন সেই সুপারিশটা অন্তত প্রকাশিত হওয়া উচিত? না, এইটা তো আসলে প্রকাশিত হওয়ার, এটা তো বিশ্বাসের ব্যাপার। অনেক সবকিছু যদি প্রকাশিত হয়ে যায়, একটা তো আপনি বিশ্বাস জায়গার কথাটাই তো উঠে যাবে।
আপনি আমার সার্চ কমিটির প্রতি মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব দিয়েছেন যে তিনি একটা তালিকা দিবেন, সেই অনুযায়ী দিবেন। এটা তো প্রকাশিত হলে তো আমাদের তাদের প্রতি যে আমাদের বিশ্বাস, এটা তো ভবিষ্যতে তখন এই বিশ্বাস কথাটাই ডিলিট করে দিতে হবে রাজনীতিতে, যে না কারো প্রতি কোনো বিশ্বাস থাকবে না, সবকিছু একদম ট্রান্সপারেন্ট করেন ব্যাপারটা। কিছু কিছু জায়গায় তো বিশ্বাস আপনাকে রাখতে হবে, আস্থা আপনাকে রাখতে হবে। এই আস্থা এবং বিশ্বাসের জায়গাগুলো যদি আপনি নষ্ট করে ফেলেন তাহলে তো বড় ধরনের বিপর্যয় দেখা দিবে, যেগুলো হচ্ছে আমরা রাখতে পারতেছি না আজকে। সেই জন্য আমরা সংসদে বাবু সুরঞ্জিত সেনগুপ্তের উপরে যখন মানে শোক প্রস্তাবে আলোচনা চলছিল, সে মাগরিবের নামাজে বিরতির সময় আমরা লবির মধ্যে বসে এই বিষয়ে আলোচনা হচ্ছিল। সেখানে আমাদের জেনারেল সেক্রেটারি ছিল, আমাদের অন্যান্য সিনিয়র নেতারা ছিল। তো সেখানে হচ্ছে যে এই আলাল ভাইকে আপনি যে কথাটা বললেন, এই আলোচনাটা হচ্ছে যে বিশ্বাস তো করবে না, যাকেই দিবা সেটাই হবে। তখন মোহাম্মদ নাসিম বলতেছে, দেখো আমরা যেটাই নাম আসুক তবুও বিএনপি তো বলবেই যে এটা মানি না, তার থেকে আমাকেই তোমরা নির্বাচন কমিশন বানিয়ে দাও, আমি নির্বাচনের ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন একটা উপহার দিয়ে আমি একটা ইতিহাস হয়ে যাই এবং আমি পারবো। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে যে ব্যাপারটা এইরকমই আসলে। তারা তো যাকেই আসলে মানে শেষ পর্যন্ত পছন্দ করুন, আপনাদের পছন্দ হবে না, এই অভিযোগটিও তো আছে। মানে জনগণে ওই ধারণা যেমন আছে যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ঠিক করে দেবেন আপনারা বলছেন, তেমনি জনমনে এই ধারণাও তো আছে যে যাই হোক আপনারা মানবেন না, মানে আপনাদের পছন্দ হবে না। না, পছন্দ অপছন্দের বিষয় না। পছন্দের মাত্রাটা যদি একটু বেশি হয়, অপছন্দের মাত্রাটা একটু কম হয়, সেটাও কিন্তু মেনে নেওয়া যায় এবং এক পর্যায়ে মানা হয়েছে। এরকম অতীত ইতিহাস আমাদের আছে। আমরা রাষ্ট্রপতি পদ্ধতির থেকে সংসদীয় পদ্ধতিতে প্রবেশ করেছি দুইটি বড় দলের ঐক্যমতের ভিত্তিতে। আমরা 90-এর কথা তো একটু আমি বলে গেছি, ওটা বলতে চাই না, সবাই জানেন সেটা, যে যে জিনিসগুলোতে বড় রাজনৈতিক দলগুলো বা বড় জোটগুলো সমঝোতায় এসেছিল, সেইটা পরবর্তীতে পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভাল দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং ওই সময়ের মানে যে রাষ্ট্রপতিকে আমরা সর্বসম্মতিক্রমে দায়িত্ব প্রদান করেছিলাম, উনি নিয়েছিলেন সন্তুষ্ট হয়ে ইতিহাস হওয়ার জন্য, একটু আগে যেটা বললেন ইতিহাস, খালিদ ভাই বললেন ইতিহাস হওয়ার জন্য, সে শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে পরবর্তীতে আজকের জননেত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু তাকে করেছিলেন। তার মানে আস্থা এবং বিশ্বাসের জায়গাটা কিন্তু খুব ভঙ্গুর, মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে, আবার এটা প্রলংও করতে পারে অনেকদিন। এটা নির্ভর করে কর্মের উপরে এবং সদিচ্ছার উপরে। যে কারণে আমাদের প্রস্তাবনার মধ্যে একটি বাক্য ছিল, লিখিত প্রস্তাবনা, যেটা আমরা মহামান্য রাষ্ট্রপতিকে দিয়েছি, সমঝোতার মাধ্যমে। এখন ওই সন্দেহটা আছে এই কারণে যে তত্ত্বাবধায়ক সরকার বিল ব্যবস্থা যখন বাতিল হলো, আগের দিন পর্যন্ত এই যে প্রয়াত সুরঞ্জিত সেনদা, তিনি কো-চেয়ারম্যান হিসেবে বলেছিলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আমরা বহাল রাখবো। আপনাদের প্রস্তাবে যেমন মতৈক্যের কথাটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, একটা সুসংবাদ গণমাধ্যমগুলোতে বেরিয়ে আসছে যে রাজনৈতিক দলগুলো যে নাম দিয়েছে তাতে আসলে অভিন্ন নাম আছে অনেকগুলো, এবং সেই অভিন্ন নামগুলোই নাকি ওই 20টা নাম যেগুলো আমরা শর্ট লিস্টেড হয়েছে শুনছি, এবং সেখান থেকে এখন কার ভবিষ্যতে কি করেছেন, কে ছাত্র জীবনে ওই যে কোন দল করেছেন, এগুলো সব মানে যাচাই করে আগামীকাল ওখান থেকে 10টি নাম বাছাই করা হবে। তো রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেই যদি 10টি নাম আসে এবং বিভিন্ন দলের থেকে আসা অভিন্ন নাম দিয়ে, তাহলে তো আসলে আপত্তির জায়গা কোথায় থাকে? না, আপত্তির জায়গা থাকে না, আপনি ঠিকই বলেছেন। আবার অনেক মিডিয়ায় কিন্তু এসেছে যে এই দুটো দলের কোনো নাম কি গ্রহণ করা হবে না, বলা হবে যে আমরা তো বড় দুই দলের কাউকে দেইনি, প্রকাশ করা উচিত। হ্যাঁ, এইগুলো প্রকাশ করা উচিত এই জন্যে যে দায়বদ্ধতা, জবাবদিহিতাটা তো নির্বাচন কমিশনের উপরেই বর্তাবে। তখন পেছন থেকে ওই নির্বাচনকালীন সময়ের যে সরকার থাকবে, সেই সরকার তাকে বাধ্য করছে কিনা অথবা চাপ সৃষ্টি করছে কিনা, এইটা চাপ সৃষ্টি করলে সেটা কতটা ডাইজেস্ট করতে পারবে, এটা দলগুলো যে নামগুলো দিল সেগুলো দলগুলোই বা প্রকাশ করলো না কেন? বিএনপি প্রকাশ করলেই আমি নিশ্চিত যে আরো অনেক দল প্রকাশ করা শুরু করতো। বাসদ সম্ভবত শুধুমাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে। অনেকে তো দেয়নি, না, সিপিবি দেয়নি, জাতীয় দেয়নি, আরো অনেকে দেয়নি। এটা যার যার নির্ধারিত কৌশলের প্রতি তারা এগিয়েছেন। সেটা কেন প্রকাশ করলেন না? না, সেটা তো প্রকাশ করা হয় না, অন্যরা করে নাই, আমরা খবর পেয়েছি অন্যরা করবে না, এই জন্য আমরাও করি নাই। আর ওখান থেকেও একটা পরামর্শ ছিল, যেমন আপনি দেখেন সার্চ কমিটিটা কিন্তু কনস্টিটিউশনে নাই, সার্চ কমিটিতে কোনো আইনেও নাই, এটা করা হয়েছে একটা বায়বীয় বস্তু হিসেবে যদি ধরি, তারপরেও তো এখন পর্যন্ত সবার আস্থা সেখানটায় আছে। সুতরাং সেইখানে বড় রকমের কোনো ধাক্কা খাবে এমনটা ব্যাপারে আমরা আশাবাদী হতে চাই না। আমরা বরঞ্চ চাই যে না, ধাক্কা না খেয়ে এটি এগুক। কারণ এইটার মূল প্রতিপাদ্য বিষয়টা কি,
আপনি দেখবেন যে দুটো জিনিসের সমন্বয় এখানে ঘটাতে হবে, যোগ্য এবং গ্রহণযোগ্য। যোগ্য অর্থাৎ ওই ব্যক্তিরা যোগ্য হবেন এবং গ্রহণযোগ্য হবে টু দি পিপলস, এবং সেই পিপলসের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হিসাবে বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিও পড়ে তার মধ্যে। তো তারা সবাই কিন্তু এটা নিয়ে অনাস্থার যে একটা দেয়ালের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, গ্রহণযোগ্যর সেইখান ক্ষেত্রে থেকেই কিন্তু এটা হয়। মানে বিভিন্ন সূত্রে সংবাদ মাধ্যমকে যা খবর কিন্তু দিচ্ছেন একটা জিনিস দেখা গেল, আলাল ভাই বললেন যে যোগ্য এবং গ্রহণযোগ্য, দেখা গেল যে সার্চ কমিটি মাননীয় রাষ্ট্রপতি যে 5 জনকে বললেন সবাই বললেন যে যোগ্য, এবং সব রাজনৈতিক দল এবং সব সুশীল সমাজ সবগুলো গ্রহণযোগ্য তার কাছে, কিন্তু বিএনপি তো তার না, যোগ্য সেজন্যই তো বললো না, BNP মেনে নিয়ে, গ্রহণযোগ্য বললো তালিকা না। দিল। কিন্তু আপনি দেখেন এই আপনার হচ্ছে নজরুল ইসলাম খানের যে আপনি বক্তব্যটা শোনালেন এবং মির্জা ফখরুল সাহেবের যে বক্তব্যটা শোনালেন, দুইটাতেই কিন্তু তারা মানছেন না, কিন্তু তারপরেও অংশগ্রহণ করছেন। এই যে দ্বিচারিতা, এই যে একটা কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়টাকে করে দেওয়া, এটাতে তো এটা তো না, এটা কেন, এই কারণে ওই যে কে কি বক্তব্য কোথায় দিলেন সেটার উপরে ভিত্তি করে আপনি কনক্লুশনে আসা উচিত হবে না। নাসিম সাহেব এবং তোফায়েল সাহেব তো অনবরত বলছেন বিএনপি নির্বাচনে আসতে বাধ্য হবে, নির্বাচনে পরাজিত হতেও বাধ্য হবে। তখন তাহলে আমরা ওইটার উপরে সাসপিশন করে আমরা কি এটাকে রিজেক্ট করে দেবো? এটা হওয়া উচিত না। এবং আপনাকে আমি এই প্রসঙ্গে বলি, এই জিনিসটা মূল আসলো কেন, এর আগেও নির্বাচন কমিশন সম্পর্কে অনেক বিতর্ক হয়েছে বিভিন্ন সরকারের আমলে, কিন্তু 2014-এর 5ই জানুয়ারি নির্বাচনটা নিয়ে যত বেশি বিতর্ক হয়েছে এবং পরবর্তীতে স্থানীয় সরকার পরিষদের নির্বাচনগুলোতে ওই ক্রিকেটের ডে নাইট ক্রিকেটের মতো ভোট হয়েছে, টি-20 ক্রিকেটের মতো 3 ঘন্টার মধ্যে ভোট শেষ হয়ে গেছে, এইসব কারণেই তো এই প্রশ্নটা এসেছে যে আবার আরও বেশি জনসম্পৃক্ততা, আরও বেশি বিশিষ্টজনদের সম্পৃক্ততা আসুক। কিন্তু সন্দেহটা ওইখানে জাগে যে ওই যে তত্ত্বাবধায়ক সরকার বিল ব্যবস্থার সময় যে এমিকাস কিউরিদের বক্তব্য শোনা হয়নি, বিশিষ্টজনদের বক্তব্য গ্রহণ করা হয়নি, ওই জায়গাটা থেকে কিন্তু চলে আসে। নিকট অতীতের উদাহরণ এখানে যে যেমন 5ই জানুয়ারি নির্বাচনটার কথা বললেন, আমি একটা কথা বলতে চাই এখানে। 5ই জানুয়ারি নির্বাচনটা যে বললেন যে যত আলোচনাটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ নবম জাতীয় সংসদে তো বিএনপি প্রধান রাজনৈতিক দল, বিরোধী দল ছিল। প্রধান বিরোধী দল যদি কোনো নির্বাচনে অংশগ্রহণ না করে পরবর্তী, সেটা আলোচিত হবে। এবং 5ই জানুয়ারি নির্বাচনটা আপনি বললেন যে এই নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচন করব না, বা এই সরকার নির্বাচন করব না। আপনি যদি সেই জায়গাটায় যদি আপনি রিজিট থাকবেন, তাহলে আপনি পরবর্তী নির্বাচনগুলো করলেন কেন? তাহলে আপনার টোটালটাই, তাহলে বলা হচ্ছে এই সরকার মানি না, এই নির্বাচন কমিশন মানি না, আমরা কোন নির্বাচনে যাব না। আমি যে কথাটা বলছি যে এই কন্ট্রোভার্সিয়াল যে বিষয়গুলো, এই রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে হবে। 2019-এ আনার তো কোনো বিষয় নাই, 2019-এ অংশগ্রহণ করার বিষয়। আপনার হচ্ছে জাতীয় পার্টির উনি বললেন যে আপনার আওয়ামী লীগ বাইরে থাকলেও এটা করতো। হ্যাঁ, আওয়ামী লীগ বাইরে থাকলে রাজনৈতিক বক্তব্যটা আমরা দিতাম ঠিকই, কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগের ইতিহাসটা, আমরা কিন্তু আইয়ুব খানের অধীনেও বেসিক ডেমোক্রেসি যেটা আমরা নির্বাচন করছি ফাতেমা জিন্নাকে দিয়ে, এবং ৭৭-এর নির্বাচনে তখন কিন্তু সামরিক শাসনের নির্বাচন করেছি। জিয়াউর রহমানের সময় আমরা কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন করেছি জেনারেল উসমানীকে নিয়ে। আবার 79-এর নির্বাচন করেছি মার্শাল ল সরকারের মধ্যে, তখনও কারফিউ চলতেছিল। 86-এর নির্বাচন করেছি আমরা, কিন্তু কোনো নির্বাচন বয়কট করি নাই। কারণ রাজনীতি করতে গেলে জনগণের নির্বাচনে আমরা হেরে যেতে পারি, কিন্তু হেরে যাওয়া মানে কিন্তু আপনার হচ্ছে সবকিছু শেষ হয়ে যাওয়া না। নির্বাচনী হচ্ছে একমাত্র মাধ্যম যেখানে জনগণের সব থেকে কাছাকাছি যাওয়া যায়। কাজেই রাজনৈতিক দলগুলোর এই বিষয়টা উপলব্ধির মধ্যে থাকতে হবে। আর নির্বাচনে যাওয়া ছাড়াও তো আপনাদের গতি নাই, মানে আপনি যে বলছেন যে মানে এটাও তো আসলে আওয়ামী লীগ নেতারা যে বারবার বলছেন, পর্যবেক্ষক বিশ্লেষকরাও তো তাই বলছেন। আমি আপনাকে এই প্রসঙ্গে একটু বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কিছু আপ্তবাক্য আছে, অনেক আগে থেকেও ছিল, এখনো আছে। ইদানিংকালে আপনি শুনবেন রোল মডেল, ইদানিংকালে আপনি শুনবেন এই যে কি বলে কাউকে ছাড় দেওয়া হবে না, ইদানিংকালে আপনি শুনবেন যে কোনো কিছুতেই কোনো কিছু না বহিষ্কার করা হলো, এগুলো হলো নতুন নতুন আবিষ্কার। হ্যাঁ, রোল মডেল ইত্যাদি। এই যে এরকম নতুন একটা আবিষ্কার হয়েছে বিএনপির ওই নির্বাচন কমিশনের আওতায়, রকিব সাহেবের, যেটা এখনো বহাল আছে। আপনি দেখেছেন স্থানীয় সরকার পরিষদের নির্বাচনে বিএনপি কি বিপুলভাবে নির্বাচিত হয়েছিল একটা পর্যায় পর্যন্ত। সেই সমস্ত প্রতিনিধিদের শতকরা 82% আমাদের পরিসংখ্যান অনুযায়ী হয় জেলখানায়, না হয় বরখাস্ত, তাদেরকে চেয়ারে বসতে দেওয়া হচ্ছে না। তাহলে নির্বাচনে যে আমরা যাব, নির্বাচনে যাওয়ার পরবর্তী পদক্ষেপ যেগুলো আবার হচ্ছে, সেই পদক্ষেপগুলো তো এর আগে কখনো ছিল না।
নিশ্চয়ই এইভাবে আমি ছিল না, দুই একটি ছিটে ফোঁটা ছাড়া। এটিও তো- তাজ রহমানের তো কাছে এই এটিকে পর্বে আমরা আমি আশঙ্কা আমি করতে পারি না? বিরতি থেকেই আপনার কাছে ফিরবো। আমি দুঃখিত, আপনার কাছে এই পর্বে যাওয়া হলো না। আমি বিরতি থেকেই আপনার কাছে ফিরে জানতে চাইবো যে সংবাদ মাধ্যমে এটাও খবর যে যোগ্য আর গ্রহণযোগ্যের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর তালিকার দিকেই নজর রাখছে সার্চ কমিটি, আর যোগ্যর ক্ষেত্রে আমলাদেরকে প্রাধান্য দেওয়া হবে এই, এবং বেশিরভাগ রাজনৈতিক দলও নাকি তাই দিয়েছে। সেটা কেমন হবে? দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। এটিও তাজ রহমান, যোগ্য এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন হওয়াটা জরুরি বলছিলেন মোয়াজ্জেম হোসেন আলাল। গ্রহণযোগ্যর ক্ষেত্রে সংবাদ মাধ্যমের খবর হচ্ছে যে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর দেওয়া নামের ওপরেই মানে দৃষ্টি দিচ্ছে, বেশি গুরুত্ব দিচ্ছে, সেখান থেকেই শর্টলিস্ট করছে। আর যোগ্যর ক্ষেত্রে খবর এসেছে যে আমলাদের প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ অনেক প্রশাসনিক কাজ থাকে, তাদের অভিজ্ঞতা বেশি থাকে, এবং রাজনৈতিক দলগুলোও নাকি সেরকমই নাম দিয়েছে। এর কারণটা হলো আপনি দেখবেন যতটা নির্বাচন কমিশন অতীত হয়েছে এটা কিন্তু এটা কম্বিনেশন করে দেওয়া হয়। আর্মস ফোর্সেস রিটায়ার্ড নেওয়া হয়, জুডিশিয়াল থেকে নেওয়া হয়, নির্বাহী বিভাগে যারা কাজ করে আমরা তাদেরকে নেওয়া হয়, কারণ ওদের প্রশাসনিক দক্ষতা থাকে। মাঠ পর্যায়ের জন্য আর্মির থেকে যেন নেওয়া হয়, কারণ ওনারা সেই দিকে হেল্প করতে পারে। এটা খারাপ কিছু না, কিন্তু আপনি যাকে নেবেন তাকে দেখতে হবে। সার্চ কমিটি যেটা দেখতেছে সেই দেখার মধ্যে আপনি দেখবেন অনেক সময় আমাদের বিতর্কে চলে আসে কোনো আমলার বাপ হয়তো বা একসময় বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করেছে, সেটাও কিন্তু নামে চলে আসবে। বাপ যদি এটা রাজনীতির সঙ্গে ফাদার যদি থাকে, তাই বলে কি ওনার সাথে যে সেই লিঙ্কটা চলে আসবে এটা ঠিক না। কিন্তু আবার যদি বাপ আওয়ামী লীগ করলেও তো আমরা আওয়ামী লীগ ভাবছি, তাহলে বাপ বিএনপি করলে বিএনপি না, এখন বাপ যদি আওয়ামী লীগ করে আওয়ামী লীগ ভাববো, ছেলে তো করতেছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। ছেলের এই 25 বছরের ক্যারিয়ারে 20 বছর ক্যারিয়ারে উনি কি করেছে সেটা আপনি দেখেন। আজ থেকে 40 বছর আগে ওনার ফাদার ছিলেন আওয়ামী লীগের সংগঠনের সম্পাদক, বিএনপির বা জাতীয় পার্টি ওয়ার্ডে 30 বছর ধরে আমরা সেটা না দেখে আমরা একটা ব্যক্তিকে দেখি সে কতটুকু কন্ট্রিবিউশন তার ক্যারিয়ারে আছে, সে জাতিকে কি দিতে পারবে, উনি কতটুকু কনফিডেন্ট নিজে এবং কতটুকু মানে ব্যক্তিত্ব সম্পন্ন হবে। এই নির্বাচন কমিশনে আগামীতে যারা আসবেন 19 নির্বাচনে সবার অংশগ্রহণে একটা নির্বাচন করার জন্য ওনাদের অনেক ভূমিকা আছে। সাথে সাথে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, আমাদের কিন্তু অনেক ভূমিকা এখানে আছে। আমরা যদি সবাই সেই ভূমিকা ওনাদেরকে সহযোগিতা করি, তো নির্বাচন কমিশনে যারাই আসুক না কেন ওনারা ভালো কাজ করতে পারবে। এখন আমরা যদি প্রতিটা কাজে ওনাদেরকে প্রতিরোধ হয়ে দাঁড়াই থাকি, কিন্তু ওনাদের কাজের কিন্তু অসুবিধা হয়ে যাবে। নির্বাচন কমিশনের জনবলের অভাব, যখন নির্বাচন হয় আপনি দেখবেন নির্বাহী বিভাগ থেকে লোক নিয়ে কিন্তু নির্বাচন করা হয়, তখনই ঝামেলাটা বাজে, যেটা বিএনপি সবসময় অপোজ করে। কারণ আমাদের কালচারে হলো যারা ক্ষমতায় থাকে তখনই ওনাদের পক্ষের লোকগুলো দিয়ে নির্বাচন কমিশন গঠন করার চিন্তাধারা হয়। তখনই বিরোধী দল মনে করে এই নির্বাচন কমিশন এই সরকারের আজ্ঞাবহ হবে, আমাদের কোনো কাজ করবে না। এই ধারণাটাকে আমরা বাইরে আসতে হবে, এবং এই নির্বাচন কমিশন নতুন যারা আসবেন ওনারা সেই ধারণা জাতিকে বুঝিয়ে দিতে হবে আমরা কোনো দলের পক্ষে নয়, আমরা কারো পক্ষে নয়, আমরা পক্ষ প্রতিপক্ষ, নিরপেক্ষ বলতে কোনো জিনিস নাই, সেটা আমি কখনো বলবো না। আমরা কারো পক্ষেও নাই, আমরা একটা পক্ষ যে নির্বাচন সুষ্ঠু হবে, সবার অংশগ্রহণে হবে, সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে, যাতে রেজাল্ট যেটাই আসুক না কেন আমরা মেনে নিতে পারি। আমাদের আরেকটা কালচার কিন্তু আছে, আপনার নির্বাচনে যদি যেতে যাই বলা হবে এবার নির্বাচন অনেক কষ্ট করে ভালো নির্বাচন করা হয়েছে, বিরোধী দল থেকে যদি জিতা হয়, আবার হেরে গেলে কারচুপি হয়ে গেছে। একাডেমিক্যালি যদি জিনিসটা আমরা দেখি, আমলা হওয়া নিয়ে কোনো প্রতিক্রিয়া আছে কিনা? যে কথাগুলো উনি বলেছেন, একাডেমিক্যালি যদি আমরা একটু ডিসকাশনে যাই, মোটা দাগে যদি আমরা দেখি, মোটা দাগে পৃথিবীতে স্বীকৃত 3 ধরনের নির্বাচন কমিশন আছে। একটা হচ্ছে স্বাধীন, একটা হচ্ছে মিশ্র, এবং আর একটা হচ্ছে আপনার রাজনীতি এবং অভিজ্ঞজনদের দিয়ে সমন্বয়ে গঠিত। সেখানে আবার অভিজ্ঞজন যারা বিশিষ্টজন, নির্বাচন পরিচালনার অভিজ্ঞ, তাদেরকে নির্বাচন পরিচালনার জন্য রাখা হয়। আর নির্বাচনকালীন সিদ্ধান্তটা কিভাবে এদেরকে হেল্প করতে পারে শুধু সেই ব্যাপারে রাজনীতিকদেরকে অন্তর্ভুক্ত করা হয়। আরেকটি হচ্ছে স্বাধীন। 3 ধরনের, এর মধ্যে যেটা বেস্ট স্বাধীন নির্বাচন কমিশন, সেটাই কিন্তু হ্যাঁ সেটাই আমাদের সংবিধানে স্বীকৃত হয়েছে, বিকজ দিস ইজ দ্য বেস্ট। কিন্তু আমার কথা হচ্ছে যে এই স্বাধীনতাটা শুধু অনুধাবন করলে হবে না, স্বাধীনতাটা কাজে প্রমাণ করে দৃশ্যমান করতে হবে। সেই দৃশ্যমান করার জন্য নির্বাচনকালীন সময়ের সবচেয়ে বড় পার্টনার হচ্ছে নির্বাচনকালীন সময়ের সরকারের চরিত্রটা কি হবে, তারপরে বড় রাজনৈতিক দলগুলো। এই বিষয়গুলোকে কিন্তু আলোচনার মধ্যে না আনলে সরকার নিয়ে নিশ্চয়ই আলোচনা আরো গতি পাবে, যখন নির্বাচনকালীন সহায়ক সরকারের যে রূপরেখার জন্য আমরা অপেক্ষা করছি সেটা পাওয়া যাবে, এবং নির্বাচন কমিশন গঠনের পরেই নিশ্চয়ই সেই আলোচনা না আসবে। তারপরে আমি বলি, যেমন শুধু জুডিশিয়ারি, যেটা উনি বলেছেন আর্ম ফোর্সেস, শুধু জুডিশিয়ারি বেসড যেটা, সেটার উদাহরণ আছে ব্রাজিলে,
সেটার উদাহরণ আছে সাউথ আফ্রিকায়, আমলা এবং নির্ভর সেটার কেমন উদাহরণ লাগে আছে আপনার? কেমন মনে উদাহরণ হয় আছে আপনার কাছে? পাকিস্তানে। আবার রাজনৈতিক ব্যক্তি এবং বিশেষজ্ঞদের ব্যবস্থাপনায়, যেটা আমি বলে গেছি ইতিমধ্যে, আবার এই যে শুধু নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ ও পরিচালনায়, এই ক্ষেত্রে মেক্সিকো আছে, আইভরি কোস্ট আছে, মোজাম্বিক আছে। স্বাধীন ইসি শুধু একমাত্র বাংলাদেশে, কিন্তু সে স্বাধীন ইসি নিজেদের স্বাধীনতা সেভাবে দৃশ্যমান করতে পারছে না, যে কারণে ওই যে মেরুদণ্ডহীনতার কথাগুলো কিন্তু বারবার আসছে। এই জন্য আমি বলেছি যোগ্য এবং গ্রহণযোগ্য দুটোর সমন্বয় ঘটাতে হবে। এই দুটোর সমন্বয় ঘটনার সদিচ্ছা বা আন্তরিকতা থাকলে আমার মনে হয় বিএনপি যদি জোরে সোরে প্রতিবাদও করে, সাধারণ মানুষ সেটাকে গ্রাহ্য করবে না। আর আওয়ামী লীগ যদি এটি নিয়ে খুব চালাকিও করে, সেটাও খুব বেশি হবে না যদি তারা তাদের সেই জিনিসটা দেখাতে পারে। মানে যোগ্য লোকই যদি শেষ পর্যন্ত নির্বাচিত হয়, না, আপনি- সেদিক থেকে তো কাজটা আবার সহজ। খালিদ মাহমুদ চৌধুরী, মানে না, যোগ্য লোক আপ- যদি আপ- আসে আসলে এই গ্রহণযোগ্যতা পাবে না আমরা তাদের যে- প্রতিবাদ। আমরা যে বিতর্ক করছি, এই বিতর্ক চলতেই থাকবে, এটা কোনো শেষ হবে না। কারণ আপনি ব্রাজিল দেখেন, পাকিস্তান দেখেন, বা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত দেখেন, এখানে কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কোনো আলোচনা নেই, বা আপনার বাংলা সেই সব দেশের জাতীয় বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা নেই। সেখানে সরকার পরিচালনার নীতি পলিসি এগুলো নিয়ে আলোচনা হয়, বিতর্ক হয়। ব্যাপারটা হচ্ছে এইরকম। যেমন কয়েকদিন আগে 500 টাকা 1000 টাকা নিয়ে বিতর্ক হলো, সেই পলিসি নিয়ে বিরোধিতা হয়েছে, এটা নিয়ে আলোচনা। কারণটা হচ্ছে কি, ওই দেশের মধ্যে তো কোনো বিভাজন নাই, আমাদের দেশের মধ্যে বিভাজন আছে, এবং এই বিভাজনগুলো রাষ্ট্রীয়ভাবে এটাকে লালন পালন করা হয়েছে। আমাদের দেশের এই সেই মুক্তিযুদ্ধর সময় যে বিভাজনটা তৈরি হয়েছিল, কারণ একটা দেশের স্বাধীন হয়েছে এবং হানাদার সেই স্বাধীনতাকে আঁকড়ে ধরেছে, সেখানে মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা হয়েছে, এই দেশের নাগরিকরাই তো করেছে, তারা তো শেষ হয়ে যায়নি, তারা তো আছে। এটিও তাজুর রহমান যেটা না, বলছিলেন, কার বাবা কি না, না, রাজনীতি না, করতো, আমি না, এগুলো তার- দেখাটা না, না, জরুরি। অবশ্যই জরুরি, কারণ এইগুলোই তো, কারণ এই বিতর্ক আপনার চলতেই থাকবে যতদিন পর্যন্ত এগুলো আমরা মানে ক্লিয়ার করতে না পারবো। কারণ এই জায়গাটা থেকে কেউ সরতেছে না তো। কারণ আপনি দেখেন, যখন আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করছি, তখন পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব করছে। আমরা যখন হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার করছি, তখন টার্কিশ তাদের হচ্ছে রাস্তার নাম সেই অপরাধীদের নামে রাখার ধৃষ্টতা দেখাচ্ছে। তা কাজে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমাদের এই বিতর্ক কখনোই থামবে না। কারণ আমরা যতই ভালো করি, যতই স্বাধীন, আমাদের যে নির্বাচন কমিশনের যে ইয়েটা আছে স্বাধীন, এটা অন্য অনেক দেশের মধ্যেই নাই, কিন্তু আমরা কাজগুলো করতে পারছি না কেন? কিন্তু আপনারা যদি দাদা পর্যন্ত কি রাজনীতি করে সেটা দেখে মানুষ বিচার করেন, তাহলে তো দাদা পর্যন্ত আওয়ামী লীগ করতো কিনা সেটাও বিচার না, 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 দাদা পর্যন্ত না। এটা আমাদের দাদা বলতে উনি যেটা বুঝে, আমরা দাদা বলতে মুক্তিযুদ্ধটা বুঝি, আমরা সেই জায়গাটায় ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি এখানেও আপনাকে বলেছিলাম যে অনেক এখন বলা হবে যে আমরাও মুক্তিযুদ্ধ, কিন্তু একজন মুক্তিযোদ্ধা কিন্তু সবসময় মুক্তিযোদ্ধা না, কিন্তু একজন রাজাকার অলওয়েজ রাজাকার। মুক্তিযোদ্ধার কিন্তু চরিত্র নষ্ট হতে পারে, পরবর্তীতে সে আরেক ধরনের, এবং বাংলাদেশে এটা হয়েছেও যে পরবর্তীতে চরিত্র অন্যদিকে চলে গেছে, মুক্তিযুদ্ধের জায়গা ছিল থাকেনি। কিন্তু রাজাকারদের কিন্তু চরিত্র বদল হয়নি, রাজাকাররা কিন্তু মুক্তিযুদ্ধ হয়নি, কারণ তারা যেখানে অবস্থান নিয়ে তারা ওই কাজটাই করেছে। আমি মুক্তিযুদ্ধের পক্ষের আমরাও চাই মুক্তিযুদ্ধের পক্ষের যিনি হোক, মুক্তিযুদ্ধের পক্ষের এবং ওনার ধারাবাহিকতা মুক্তিযুদ্ধের পক্ষে থেকে আসা উচিত। কিন্তু আমরা যদি সেটাতে এই মুক্তিযুদ্ধটা বাদ দিয়ে যদি অন্য কিছু দেখি, যে বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, যেমন আমার ফাদার আওয়ামী লীগের সাথে বলছিলাম আমি জাতীয় পার্টি করি, তো আমারটা আপনি কিভাবে দেখবেন? আমি আপনার বাবার তো জাতীয় পার্টি করার কোনো সুযোগ নেই, আমার বাবা তখন আওয়ামী লীগ এবং ইভেন বিএনপি করার সুযোগ নেই। ইনভলভমেন্ট ছিলেন, মুক্তিযুদ্ধের পক্ষে উনি কাজ করেছেন। আমার বাবার, আমি কিন্তু জাতীয় পার্টি করতেছি, তা আমার বাবার আওয়ামী লীগ করাটা তো আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু আমি কি করতেছি আমারটা আপনি দেখতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে, কিন্তু আমরা যদি ব্যক্তিকে নিয়ে নেই, তার চারিত্রিক বৈশিষ্ট্যটা দিয়ে ফেলি যে আগে কি ছিল না ছিল, সেটা বিতর্কটা বাড়বে। আর সেটাই আমি বলতে চাচ্ছি, বিতর্কটা বাড়বে। আসলে হয়েছে কি, আমাদের বিভেদটা কিন্তু কমায় নিতে হবে, মতবিরোধটা ছোট যদি করে না নেই বলবো, তাহলে ভালো নির্বাচন সম্ভব হবে। সেটা হচ্ছে যে যে কথাগুলো বলা হচ্ছে, যে স্বাধীনতা বিরোধী বা ই করে যে সংগঠনটাকে মূলত আমরা চিহ্নিত করি, তাদের তো নিবন্ধন নাই, তাদের সঙ্গে আলোচনাও হয় নাই, তারা পেছন থেকে প্রভাব বিস্তার করতে পারবে সেই সাংগঠনিক অবস্থা তাদের সাথে আলোচনা হয়েছে। বিএনপি 20 দলীয় জোটের ফোরামে আলোচনা করেই তালিকা দিয়েছে। আমি বলেছি সার্চ কমিটির সঙ্গে কোনো আলোচনা হয়নি, সেই কথাটা আমি বলছি। ধর্তব্য যেটা বিএনপি কি করেছে, সেজন্য বিএনপি যদি অন্যায় করে থাকে বিএনপি কে জনগণ জবাব দেবে, সেটা তো ভিন্ন প্রসঙ্গ, আলোচনা হয় না। সুতরাং ওই একটা জিনিসকে ধরে, সেটা না, আমি যেটা বলছিলাম যে এখানে যারা আসবেন যোগ্য এবং গ্রহণযোগ্য, এটা দৃশ্যমান হতে হবে। আপনার মনে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন, মহিউদ্দিন চৌধুরী এবং মঞ্জুরে আলম,
যখন নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছিল না গভীর রাত পর্যন্ত, এই নির্বাচন কমিশনের একজন সাহসী মহিলা কর্মকর্তা, নামটা আমি এখানে বললাম না, তিনি কিন্তু দৃঢ়তার সাথে সকল টেলিফোন কল উপেক্ষা করে নির্বাচন ঘোষণা দিয়ে দিয়েছেন, নির্বাচনের ফলাফল ঘোষণা দিয়ে এটাই দিয়েছেন। হলো মেরুদণ্ড এবার একজন সম্পন্ন। নারী এটাই হলো কমিশনার পাওয়া মেরুদণ্ড যাচ্ছে, সম্পন্ন। সেটাও এটাই হয়তো মেরুদণ্ড একটা আশার সম্পন্ন। কথা। একটা খালিদ ছোট মাহমুদ চৌধুরী, উদাহরণ একদম দিলাম। শেষ করব, কিন্তু পরবর্তী যে আলোচনা, সেই আলোচনায় আসলে আপনাকে পেলে ভালো হতো। বিভাজন কোন্দল নিয়ে আপনি বিভাজন নিয়ে কথা বলছিলেন। আপনি যদি সিরাজগঞ্জে যে আওয়ামী লীগের দলীয় কোন্দলে সাংবাদিক মৃত্যু, এটা নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আমরা জানি দলের পক্ষ থেকে আপনাকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে, আপনি সেই এলাকার সাংগঠনিক সম্পাদক বলেই। মানে দলীয় কোন্দলেই যে মৃত্যু, এতে তো কোনো ভুল নাই। না, এখানে মানে আওয়ামী লীগের দলীয় কোন্দলই আসলে সাংবাদিক বেচারার এখানে প্রাণ। দলীয় কোন্দল ছিল, অন্যান্য বিষয়গুলো আছে, এখন ব্যক্তিগতভাবে রেশারেশি অনেকগুলো এসেছে। এখানে তো কিন্তু কোনো বিএনপি জামাতের ব্যাপার নাই। বিষয়টা হচ্ছে যে এখানে হচ্ছে আপনার বিষয়টা যে একজন সাংবাদিক মারা গেছে, গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, এটাই হচ্ছে কথা। এবং আমাদের যেটা কথা হচ্ছে যে খুব ক্লিয়ার বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন যে অপরাধী যেই হোক তাকে চিহ্নিত করতে হবে এবং ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে কিছুক্ষণ আগে গ্রেফতার ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কিন্তু আমরা কোথাও কোনো ছাড় দিইনি। আপনি দেখেন যে আজকেও সাতক্ষীরা মার্ডারের আসামি কিন্তু মাগুরায় ধরা মানে পড়েছে। এই ব্যক্তি এখন ব্যাপারটা হচ্ছে এখানে আমি এখন যদি বলি, আলাল ভাই আবার বলবে একই কথা, কারণ হচ্ছে অনুপ্রবেশকারীরা কিন্তু আছে বিভিন্নভাবে। কারণ আমরা যারা হচ্ছে আপনার হচ্ছে এই যে অস্থিরতা, এই যে বাংলাদেশের অগ্রগতি যারা চায় না, তারা কিন্তু বিভিন্নভাবে তাদের পরিকল্পনা আছে, যে পরিকল্পনা হয়তো এই আমরা ব্যক্তি অবশ্য আমরা সবসময় বুঝতে পারছি আওয়ামী লীগ, না। জাসদ থেকে আসা আমরা আওয়ামী লীগ, বুঝতে পারছি বিএনপি না। বা জামাত থেকে কারণ অবশ্য আসা নয়। এই ক্ষেত্রে কারণ দেখা গেছে যে যখন ওই ৭৫ দেশ স্বাধীনতার পরে অনেক জায়গায় কিন্তু জয় বাংলা বলে কিন্তু বিভিন্ন গুডাউনে, পাটের গুডাউনে আগুন দেওয়া হয়েছে, জয় বাংলা বলে মার্কেট দখল করা হয়েছে। তার মানে ওরা জয় বাংলার লোক না। কারণ ওই যে বলেছি আমরা, ওরা কিন্তু আছে, ঘুপটি মারে আছে। এখন সময় আছে খালেদ তাদেরকে মাহমুদ চৌধুরী, চিহ্নিত আশা করার। করি আমাদের গাছটি প্রাণ চিহ্নিত বাঁচাতে করবো আপনারা আমরা। দ্রুত তাদের চিহ্নিত করতে অবশ্যই। পারবেন। ইতিমধ্যে ধন্যবাদ খালিদ সরকারের মাহমুদ সঙ্গে চৌধুরী, হয়ে মোয়াজ্জেম গেছে। হোসেন আলাল, সরকারের সঙ্গেই আছেন ওই সময় যারা এটিও করেছেন। তাজ রহমান। বাহাত্তর দর্শক, থাকতেও আমরা পারে। পরবর্তী পর্বে আলোচনা করব দ্বন্দ্ব প্রভাবের রোষানলে সাংবাদিক, এই নিয়ে আমাদের সাথে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, দুই সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ এবং নাইমুল ইসলাম খান। সঙ্গে থাকবেন আপনিও।